এমন একটা সময়ে রয়টার্সের পূর্বাভাস তারা ঘোষণা করেছে যে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানই আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। রয়টার্সের এই পূর্বাভাস ইতিমধ্যেই ভাইরাল, সবাই জেনে গিয়েছে। আশায় রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বরা যে হাসিনা আওয়ামী লীগের যে ভোট সেটা বিএনপির ঝুলিতে আসবে। ভাবছে আমরা ভারতকে শিক্ষা দেবো, ভাবছে আমরা বিসিসিআইকে শিক্ষা দেবো, আর আইসিসি তোদেরকেই শিক্ষা দিয়ে দিয়েছে। এবার বোঝ। আর যারা ফেসবুকে লাপাচ্ছেন তাদের জন্য বলছি, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি কোনো মতেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত নন। এই বৈঠকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল তারেক রহমানের জন্য। যেহেতু নৌকা নাই ব্যালটের নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না। আমরা জিতবো সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না। এই নির্বাচন করুক, কতদিন টিকে থাকে দেখবো আমরা। এক মাঘে শীত যায় না। প্রাণ বাঁচাতে হবে তো, বুঝতে পারছেন? না যদি হয় তাহলে কি হবে? রাতারাতি সব শেষ, বাড়িতে আগুন ধরে যাবে। আর হিন্দু হলে তো কোনো কথাই নেই, জ্যান্ত আগুন ধরিয়ে দেবে। হাততালির রাজত্ব চলছে এখন বাংলাদেশে। যে কথা বলে যত বেশি হাততালি পাওয়া যায়, ঠিক সেই কথাই এসে বলা হচ্ছে। অলরেডি ক্রিকেট দুনিয়ায়, মানে ক্রিকেটকে নিয়ে বাংলাদেশ যে দুভাগে বিভক্ত হয়ে গেছে তা একদম জলের মতন পরিষ্কার, কাচের মতন স্বচ্ছ, বুঝতে পারছেন? একদিকে বিসিবি, অন্যদিকে কোয়াপ। মানে এই যে দুভাগে বিভক্ত হয়েছে, এই দুভাগে বিভক্তটা কিন্তু আজ থেকে নয়। আমি বারবার আপনাদের বলে এসেছি, একটা সম্পূর্ণ এপিসোড আপনাদের দিয়েছি যে 2024-এর 5ই আগস্টের পর থেকেই বাংলাদেশ দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটা দল পূর্ব পাকিস্তানপন্থী, আরেকটা মাটির টান বাংলাদেশ যে মর্যাদা, সত্যিকারের যে মর্যাদা, ওই আসিফ নজরুলের মর্যাদা নয়, সত্যিকারের যে বাংলাদেশের মর্যাদা, সেই মর্যাদার সঙ্গে দাঁড়িয়ে থাকা মানুষজন। আজ সেটা প্রমাণ হয়ে গেল। তামিম ইকবাল, সাকিবুল হাসানদের অপমান করার, বুঝতে পারছেন, নিজেদের ক্রিকেটারদের থেকেই তারা তার বিষয়টা পেয়ে যাচ্ছে। আমি বারবার বলছি না যে বাংলাদেশের ক্রিকেট, আমি বলেছিলাম একটা এপিসোডে যে এমন একটা সময় আসছে এই মুহূর্তে যারা ক্রিকেট খেলছে বাংলাদেশে, তারা ব্যাট বল তুলে রাখবে, প্যাড গুছিয়ে রাখবে যে না, এই দেশে ক্রিকেট খেলে ভবিষ্যৎ হবে না। তার কারণ ওই দেখুন বিসিবির যে ডিরেক্টর, তার কথাবার্তাতেই স্পষ্ট। এ তো গেল ক্রিকেটের কথা। অন্যদিকে রাজনীতির ময়দানে কিন্তু প্রচার তুঙ্গে। মানে প্রার্থী, এক একটা প্রার্থী, সিঙ্গেল প্রার্থী তারা নিজেদের গান বানিয়ে নিয়েছে। আর গান নিয়ে একদম মিউজিক সিস্টেম নিয়ে পাড়ায় পাড়ায় তারা যাচ্ছে, হুড খোলা গাড়িতে তারা হাত নাড়াচ্ছে আর সবাইকে বলছে আমাকে ভোট দেবেন। যত জুলাই জঙ্গিদের দেখবেন তাদের একই রকম অবস্থা। আবার সরকার থেকেও গান দান বানানো হচ্ছে, যেন গান তারা কত ভালোবাসে। অন্যদিকে স্কুলের সিলেবাস থেকে গান হাঁটিয়ে দিয়েছে। যারা এই সমস্ত টিচার ছিল এক্সটার্নালে, তাদেরকে আর নিয়োগ করা হচ্ছে না। বুঝতে পারছেন, রাজনীতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এমন একটা সময়ে রয়টার্সের পূর্বাভাস তারা ঘোষণা করেছে যে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। বিএনপির এই মুহূর্তে তিনি আর ভারপ্রাপ্ত নেই, তিনি সরাসরি চেয়ারম্যান। বিএনপির চেয়ারম্যানই আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। রয়টার্সের এই পূর্বাভাস ইতিমধ্যেই ভাইরাল, সবাই জেনে গিয়েছে। কিন্তু তিনি কার ভোট পাবেন? মনে আছে 2008 সালে যখন ভোট হয়েছিল, জামায়াতের সঙ্গে বিএনপি জোট করে 20টা দল জোটে ছিল, তারপরেও 32টার বেশি আসন পায়নি এই জোট। তাহলে বলুন, আজকে তো আলাদা, জামায়াত নেই, বিএনপি আলাদা, তাহলে ভোট কারা দেবে? আশায় রয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বরা যে হাসিনার আওয়ামী লীগের যে ভোট সেটা বিএনপির ঝুলিতে আসবে। আর এই আশায় মরছে চাষা। সত্যি কি তাই? সেটাই কি হতে চলেছে? তাহলে সোশ্যাল মিডিয়া জুড়ে এই ধরনের ক্যাম্পেইন কেন দেখতে হচ্ছে যে নো ভোট নো ভোট? শেখ হাসিনা তিনি এই আগামী আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তার কি বক্তব্য, তিনি কি বলছেন? তাহলে কি সত্যি নো হাসিনা নো ভোট? হাসিনা না থাকলে এখানে সেই ভোটটাই হয়তো পড়বে না। যে 48% একটা কোর ভোট হাসিনার জন্য আওয়ামী লীগে পড়ে, সেই 48% মানুষ হয়তো ভোট কেন্দ্র পর্যন্ত যাবে না, নাকি সবাই যাবে
আওয়ামী লীগ নির্বাচনে লড়ুক ছাই নাই লড়ুক, প্রত্যেকে 100% মানুষ গিয়ে ভোটে অংশগ্রহণ করবে এবং গণভোটেও হ্যাঁ তাদের মতামত দেবে। কোনটা হতে চলেছে আগামী দিনে? চলুন আজকে সেই বিষয়টাই বিশ্লেষণ করব। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। তবে শুরুতেই বলে রাখি, একটা লাইক করে দেবেন ভিডিওটিতে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর+ নিউজ 24/7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি যেই দিন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপির চেয়ারম্যানে উন্নীত হলেন, সেই দিন থেকে তার প্রথম এক সপ্তাহের কর্মকাণ্ড, বিশেষ করে আপনি যদি খেয়াল করেন তার প্রথম 5 দিনের কর্মকাণ্ডই কিন্তু অনেক কিছু বদলে দিয়েছিল। কি বলছে? তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে প্রথম সপ্তাহের পূর্ণাঙ্গ কর্মসূচি ও কূটনৈতিক ব্যস্ততা। তারিখ 9 জানুয়ারি 2026 শুক্রবার। কর্মসূচি কি ছিল? চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও কূটনৈতিক বৈঠক। রাতে স্থায়ী কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তবে এর কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার গুলশান কার্যালয়ে এসে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এটি ছিল চেয়ারম্যান হিসেবে তার প্রথম আনঅফিসিয়াল কূটনৈতিক তৎপরতা। বুঝতে পারছেন? ওই যে শোক বই বিএনপি প্রকাশ করেছে, মানে যেটা রয়েছে, যেখানে এসে সবাই সাইন করে দিয়ে যাচ্ছে খালেদা জিয়ার শোক বইয়ে, শোনা যাচ্ছে সেই শোক বইতে নাকি সাইন করার জন্যই এসেছিলেন গুলশানে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। এবার দেখুন, তারপর হচ্ছে 10 জানুয়ারি শনিবার কূটনৈতিক ম্যারাথন বৈঠক ও গণমাধ্যম সাক্ষাৎ। সেই সাংবাদিক সম্মেলনে তিনি সাংবাদিকদের একত্রিত করে বাংলাদেশকে ঘিরে তার যে ভবিষ্যৎ প্ল্যান, যে তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান কি রয়েছে সেই সব নিয়ে তিনি আলোচনা করেন। সকাল 11টা বনানী হোটেল শেরাটনে দেশের শীর্ষ সম্পাদক ও সাংবাদিকদের সাথে তিনি মত বিনিময় করেন। বিকেল 5টায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তার সাথে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন। ভারতীয় হাই কমিশনার 10 জানুয়ারি শনিবার বিকেল 5টা নাগাদ তারেক রহমানের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেছেন। কি হয়েছে সেই বৈঠকের কথা শোনাবো আপনাদের। দেখুন, সন্ধ্যায় তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন ও মিশরের রাষ্ট্রদূত ওমর মাহি এলদিন আহমেদ ফাহমি পৃথকভাবে সাক্ষাৎ করেন। আচ্ছা, বিশেষ সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভোর্স ইজাওস এর সাথে নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা তিনি করেন। এরপর আসে 11 জানুয়ারি রবিবার 2026 উত্তরাঞ্চল সফর ও স্থগিত ও সাংগঠনিক সমন্বয়। এদিন থেকে তার উত্তরবঙ্গ সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তিনি তা স্থগিত করে দেন। নির্বাচনী আচরণবিধি মেনে চলার নজির হিসেবে এটি রাজনৈতিক মহলে আলোচিত হয়। তিনি দলের নির্বাচন পরিচালনা কমিটির সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। এগুলো সবই সোর্স থেকে নেওয়া, কিন্তু আমি বানিয়ে বানিয়ে এই চার্ট তৈরি করিনি। দেখুন, এই ইনফরমেশনটা নেওয়া হয়েছে হিন্দু থেকে, এটা বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা, এটা প্রথম আলো, এটা বাংলা নিউজ 24। কি বলছে 12 জানুয়ারি? আইনি সহায়তা এবং উইং গঠন ও প্রচারণা ঘোষণা। সারা দেশে দলের নেতাকর্মীদের নির্বাচনী মামলার আইনি সহায়তা দিতে একটি বিশেষ লিগ্যাল অ্যান্ড উইং উদ্বোধন করেন। ঘোষণা করা হয় যে 22 জানুয়ারি সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজপথের প্রচারণা শুরু হবে। এই দিনে তিনি ঘোষণা করেন যে 22 জানুয়ারি থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। কোথা থেকে শুরু করবেন? সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে। বুঝতে পেরেছেন? এবার দেখুন, 13 জানুয়ারি মঙ্গলবার পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে তিনি বৈঠক করেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের 31 দফা এবং কর্মসংস্থান পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি কারিগরি শিক্ষার আধুনিকীকরণের ওপর জোর দেন। তিনি ইতিমধ্যেই মানে 25 ডিসেম্বর দেশে পা রাখার পর থেকে দেশে এমন কোনো সংগঠন নেই, এমন কোনো শীর্ষ নেতা নেত্রী নাম নেই যাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি, যাদের সঙ্গে তিনি বৈঠক করেননি। কেন করছেন? তার কারণ তিনি এই যে সময়টা দেশে ছিলেন না, দেশে না থেকেও তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ সামলেছেন এবং বিএনপির মতন যখন খালেদা জিয়া অসুস্থ তখন বিএনপির মতন একটি শীর্ষ দলকে তিনি পরিচালনা করেছেন, কিন্তু বাংলাদেশে থেকে নয়। তাই বাংলাদেশের পালস বুঝতে
তাকে সবার সঙ্গে আলোচনা করতে হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ কি চায় সেটা তিনি তার মজ্জায় ঢোকানোর চেষ্টা করছেন। কেন? তার কারণ হচ্ছে তিনি এই বাংলাদেশকে এই মব সন্ত্রাসের হাত থেকে মুক্তি দিতে চান। অন্তত তেমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন। আর সেটা কিভাবে সম্ভব, সেটাই বিশৃঙ্খলা থেকে কিভাবে সম্ভব, সেটাই তারা জানতে চাইছে। বুঝতে পারছেন, নোয়াখালী চট্টগ্রামের ম্যাচ হলো না, সাধারণ মানুষ গেল খেলা দেখতে, স্টেডিয়াম ভাঙচুর করলো, সেনাবাহিনী নামলো, মানে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ দর্শক, ক্রিকেটের দর্শক যারা, সেই দর্শকদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষ শুরু হয়ে গেল। সে কি ছবি, মানে এরকম ছবি আপনি কোনো দেশে দেখতে পান? সাধারণ মানুষের সঙ্গেই সেনাবাহিনী লাঠি সোটা নিয়ে মারপিট করছে। কি অদ্ভুত ছবি। এই যে বিশৃঙ্খলার চরম চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে বাংলাদেশ, সেখান থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় সেই পথ খোঁজার জন্যই তারেক রহমান এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন। যার যার সঙ্গে দেখা করার দরকার, যার যার সঙ্গে কথা বলার দরকার, তিনি তাই করছেন। কিন্তু ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে তিনি সাক্ষাৎ করে কি আলাপ করেছেন? BDNews24.com লিখছে, ভারতের সঙ্গে সম্পর্ক ও চ্যালেঞ্জ নিয়ে তারেক রহমান প্রণয় ভার্মার আলোচনা। এই খবরটি বিএনপি নেতা হুমায়ুন কবির, এবং এই হুমায়ুন কবির হচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব এবং তারেক রহমানের পার্সোনাল, মানে একদম ব্যক্তিগত উপদেষ্টা। ঠিক আছে, সেই হুমায়ুন কবিরের বয়ানে এই খবরটি করেছে BDNews24। তিনি বলছেন, আমরা আশা করি ভালো আলোচনা হয়েছে। সাক্ষাতের পর বলেন বিএনপি নেতা হুমায়ুন কবির। তিনি ঠিক কি বলেছেন? তিনি বলেছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক ও বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবিলা উপায়ের বিষয়গুলো উঠে এসেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার আলোচনায়। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, একটা রিল দেখছিলাম ফেসবুকে। সেখানে এক রিক্সা চালক, বাংলাদেশি রিক্সা চালক, বয়স্ক বৃদ্ধ, তিনি বলছেন, তোরা যে ভারতের পেছনে লাগিস, ভারত কি তোদের পেছনে কখনো লাগতে আইসে? কেন লাগিস ভারতের পেছনে? ভারত যদি একবার কিছু একটা রকেট ছুঁড়া দেয় তাহলে কোথায় যাবি? বুঝতে পারছেন? মানে কাদেরকে বলছে? জুলাই জঙ্গিদের বলছে, এই অন্তর্বর্তী সরকারদের বলছে। তারা তো সারাক্ষণ ভারতের বিরুদ্ধে, মানে ভাবছে আমরা ভারতকে শিক্ষা দেবো, ভাবছে আমরা বিসিসিআইকে শিক্ষা দেবো, আর আইসিসি তোদেরকেই শিক্ষা দিয়ে দিয়েছে। এবার বোঝ কি করবি। এই অবস্থায় দাঁড়িয়ে প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের যে আলোচনা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যে ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈপরীত্য, এটাকে কিভাবে কমানো যায়, এই সরকার কত তাড়াতাড়ি উৎখাত করে একটা নির্বাচনী সরকার বাংলাদেশে বসানো যায়, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেখুন কি বলছে। সাক্ষাতে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির পরে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপির চেয়ারপারসনের জন্য যে শোক বার্তা দিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেবকে, ওই চিঠিতে বলেছেন যে তারেক রহমানের নেতৃত্ব নয়া দিগন্ত বা সম্পর্কের নতুন পর্যায় হবে। আমরা আশা করি ভালো আলোচনা হয়েছে, কিভাবে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া যায়। বিভিন্ন চ্যালেঞ্জ অবশ্যই আছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। এই সমস্ত কথাবার্তা হয়েছে। কিন্তু দেখুন, এই যে বলছে দুই দেশের সম্পর্ক নিয়ে আমরা এগিয়ে যাব, সম্প্রতি আমাদের সেনাপ্রধান তিনিও বলেছেন যে বাংলাদেশের যে অস্থিরতা, সেই অস্থিরতার ওপর কিন্তু ভারত নজর রেখেছে, এবং তাদের যে সেনাবাহিনী, 3 বাহিনীর সঙ্গেই ভারতের সেনাবাহিনীর কিন্তু যোগাযোগ রয়েছে। এরকম নয় যে তারা পাকিস্তান, বাংলাদেশকে নিয়ে তৃতীয় কোনো ফ্রন্ট করছে ভারতের ওপর আক্রমণ করার জন্য। এই ধরনের কোনো আপডেট বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও দেননি, বরং তিনি অস্বীকার করেছেন। আর যারা ফেসবুকে লাপাচ্ছেন তাদের জন্য বলছি, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কোনো মতেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত নন। বোঝা গেল? উল্টো তো তারাই একটা 5 দফা না 6 দফা দাবি রেখে বসেছে অন্তর্বর্তী সরকারের কাছে, জানেন নিশ্চয়ই। দেখুন, সেই বিষয়টা নিয়ে আমরা আলাদা একটা এপিসোড করব, যে এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছেটা কি, কেন দুভাগে বিভক্ত হয়ে গেল এইভাবে। ঠিক আছে, তার আগে আপনাদের এটা বোঝাই যে সত্যিই কি নো হাসিনা মিন্স নো ভোট। তাহলে কি তারেক রহমান
প্রধানমন্ত্রী হবে সবাই স্বপ্ন দেখছে, রয়টার্সও তাই বলছে। মানে টোটাল ভোট হচ্ছে 50%। 50% তো আওয়ামী লীগের একটা কোর ভোটার রয়েছে, তারা যদি ভোট না দেয় তাহলে কি বাকি 50%-এর মধ্যে ভোট হবে, তার মধ্যে তিনি কতটুকু ভোট পাবেন সেই ভোট নিয়ে তিনি বলা যাচ্ছে না, এখনই কিছু বোঝা যাচ্ছে না। দেখুন, হুমায়ুন কবির বলছেন যে বিএনপির চেয়ারম্যানের নীতি হচ্ছে এই অঞ্চলে শান্তি নিরাপত্তা সব নিয়ে আলোচনা হয়েছে, তবে বিস্তারিত নয়, কারণ এটা একটা সৌজন্য সাক্ষাৎ বলে ঘুরিয়ে দিয়েছেন বিষয়টাকে। কিন্তু আমি বলছি এই বৈঠকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল তারেক রহমানের জন্য। একটা বার্তা ছিল এই জুলাই জঙ্গিদের কোলে বসে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ পাকিস্তানের এখন সিডিএফ আসিম মনিরকেও। কিন্তু দেখুন, ভোট কি স্বাভাবিক হবে? কেন বলছি বারবার, কেন বলছি যে 50% ভোট যদি না দেয়, না পড়ে ব্যালটে, তখন কি হবে? তার কারণ হচ্ছে শেখ হাসিনার এই বক্তব্য। কি বলছে দেখুন, ইতিমধ্যেই এই যে দেখছেন এটা একটা থাম্বনেল, আওয়ামী লীগের একটা ভিডিও আপনি দেখতে পাবেন এই থাম্বনেলে, যেখানে হাসিনার অডিও ব্যবহার করা হয়েছে, যেখানে হাসিনা বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কোনো ভোটার ভোট কেন্দ্রে যাবে না। কে বলছেন? শেখ হাসিনা বলছেন। না, এটা কোনো ফ্রড অডিও কল নয়, কোনো ফ্রড অডিও বার্তা নয়, আপনাদের শোনাবো। তার আগে বলে রাখি ক্যাম্পেইন কি চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। নো ভোট নো ভোট, নো হাসিনা, নো শেখ হাসিনা, নো ইলেকশন। বুঝতে পারছেন? মানে যদি যে ইলেকশনে হাসিনাই নেই সেটা আবার কিসের ইলেকশন ভাই? যেই ব্যালটে ভোটের চিহ্ন নেই, নৌকা নেই, নৌকা মার্কা নেই, সেই ব্যালটে আপনি কোথায় ছাপ দেবেন? তাই না? বড় প্রশ্ন। কি বলেছেন শেখ হাসিনা দেখুন, বলছে বাংলাদেশ ইলেকশন 2026, শেখ হাসিনা asks no to vote as আওয়ামী লীগ is banned, says no vote no vote। যদি নৌকা না থাকে তাহলে আমাদের ভোটও পড়বে না। আওয়ামী লীগ চেয়ারপারসন অ্যান্ড ডিপোজড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা has asked the countrymen not to vote in general election scheduled for February 12, 2026। 12ই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে আপনাদের ভোট দিতে বলছে বারবার। ইতিমধ্যে বাংলাদেশ আর্মিও একটা বিজ্ঞাপন বার করেছে, আমি দেখলাম, যে বিজ্ঞাপনে একটা মা আর ছেলের গল্প দেখানো হয়েছে। ছেলে সৈন্য, সেনাবাহিনীর সদস্য, তিনি ভোট করাতে গিয়েছেন, মানে ভোট কেন্দ্রে, তিনি তার স্থানীয় জায়গায় নেই, কিন্তু মায়ের ফোন আসে, মাকে তিনি বলেন যে মা 12ই ফেব্রুয়ারি ভোট আছে, তুমি ভোট দিতে যাবে তো? মা বলছে আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমরা আর এখন গিয়ে কি করব? তখন ছেলে বলছে আমরা যদি ভোটের জন্য, একটা স্বচ্ছ নির্বাচনের জন্য বাড়ি ছেড়ে এত দূরে এসে দেশের জন্য প্রাণ উৎসর্গ করতে পারি, কর্তব্য পালন করতে পারি, তাহলে আপনাদেরও কর্তব্য, মানে মাকে বলছে তাহলে তোমারও কর্তব্য যে গিয়ে ভোট দিয়ে আসা। কিন্তু আপনারা বলুন, আমি বাংলাদেশ আর্মিকেই বলছি, এখন তো ওয়াকারুজ্জামানের ছবি ভাইরাল হচ্ছে ফেসবুকে প্রচুর, তাকে গালমন্দ করছে বাংলাদেশিরাই, যা নয় তাই বলছে, মীর জাফর বলছে কেউ, মানে যা নয় তাই বলছে। বুঝতে পারছেন? মুখে কালি লেপে দিয়ে সেই ছবি পোস্ট করছে ফেসবুকে। বাংলাদেশ পেজ থেকেই হচ্ছে এগুলো, বাংলাদেশ পেজ থেকেই। কিন্তু আপনাদের আমি বলছি, সেনাবাহিনীকে বলছি এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যারা রয়েছে সবাইকেই আমার এই বক্তব্য, যদি আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট কেন্দ্র পর্যন্ত না আসে তাহলে আপনাদের কি করণীয়, কি করবেন আপনারা? তার কারণ দেখুন, শেখ হাসিনা বলেই দিচ্ছে যে হার পার্টি হ্যাজ বিন ব্যান্ড অ্যান্ড সি ইজ নট অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশনস। হাউএভার দ্য পোল প্রসেস ইজ গোয়িং অন উইথ মোর দ্যান 3,000 candidates in the fray. This is the first time since 1991 that the Awami League has not participated in the election. 1991 সালের পর থেকে একবারও এরকম কোনো ইলেকশন হয়নি যে ইলেকশনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, কিন্তু এবার করছে না। কেন করছে না? কারণ তাদের করতে দেওয়া হচ্ছে না, করতে দেওয়া হচ্ছে না। শেখ হাসিনা বলছেন যদি আমাদের ইলেকশনে লড়তে দেওয়া হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসও জানেন যে এই ভোটটা আওয়ামী লীগে জিতবে, আর সেই ভয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এটা শেখ হাসিনার বক্তব্য। কি বলছে? দ্য পার্টি নোন ফর লিডিং দ্য 1971 লিবারেশন ওয়ার এগেনস্ট পাকিস্তান রিসিভড 30.81% অফ ভোটস ইন 1991। 91 নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 30.81% ভোট। তারপর দেখুন বলছে 33
96.62% হচ্ছে 1996 96 নির্বাচনে 33.62% ভোট পেয়েছিল। একের নির্বাচনে 40, আচ্ছা 2008-এর নির্বাচনে আবারও 40। এবার দেখুন আওয়ামী লীগ জেনারেটেড 48% ভোট পেয়েছিল 2024 সালে। সেই ভোটে আবার বিএনপি অংশগ্রহণ করেনি। কিন্তু শেখ হাসিনা তিনি যে অডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার বলছেন যে আমরা বিএনপিকে কিন্তু লড়তে বারণ করিনি, বরং শেখ হাসিনা তিনি বলছেন আমি ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছিলাম যাতে তারা অংশগ্রহণ নেয় এই নির্বাচনে। তারা নিজে থেকে নেয়নি। তাহলে আওয়ামী লীগ কী করতে পারে, কি বলেছেন তিনি শুনুন। যেহেতু নৌকা নাই ব্যালটে নৌকা নাই, ব্যালটে ভোটও দেবে না আওয়ামী লীগের, কোনো নেতাকর্মী ভোট দেবে না। আমরা ভোট দেবো কোথায়? হ্যাঁ, এখন আমাদের কাছে অনেকে আসবে, অনেকে মিঠে কথা বলবে, অনেকে পটাবে, অনেক কিছু করবে, কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী লীগ ভোট দেবে না। আমরা নির্বাচন বর্জন করি না, আমরা নির্বাচন করতে চাই, কিন্তু ওরা আমাদের করতে দেবে না। ডিফারেন্সটা ওখানে, তফাৎটা ওখানেই। বিএনপি বর্জন করেছে, আমরা বর্জন করি না। আমরা তো নির্বাচন করতে চাই, আমরা জিতবো, সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না। তাই নির্বাচন করুক, কতদিন টিকে থাকে দেখবো আমরা। 1 মাঘে শীত যায় না, কাজে এটা মাথায় রাখতে হবে, দিন ফিরে আসবে। আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি, নির্বাচন করতে পারবে না। বিএনপিকে কি আমরা নিষিদ্ধ করেছিলাম? আমরা নিষিদ্ধ করি নাই। বিএনপি নিজে ইলেকশন করেনি, কেন করেনি? এটা খুব স্পষ্ট। 2008-এ যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠাতে পারে না। সেই নির্বাচনের রেজাল্টটা কী ছিল? আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায়। 259 আসনে নির্বাচন করে, বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই। 259 আসনে আমাদের নৌকা মার্কা নিয়ে আমরা ভোট করে 233টা আসন আমরা পেয়েছি। আর বিএনপি জামাতকে সাথে নিয়ে 20 দলীয় ঐক্য জোট করে 300 আসনে নির্বাচন করে 32% ভোট পেয়েছিল, 30টা আসন পেয়েছিল। এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচনই করতে চায়নি। কিন্তু আজকে যে নির্বাচন, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? কেন আমাদের নৌকা থাকবে না? তার কারণটা খুব স্পষ্ট। তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক, যতই আমাকে মৃত্যুদণ্ড দিক, আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে তো জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে। তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখব। এরপরে সরকার গঠন কারা করে আর কিভাবে চলে সেটা আমরা দেখব। জনগণকে এ ব্যাপারে শক্ত থাকতে হবে। ব্যালটে নৌকা মার্কা থাকবে না, তাই এই সুযোগে বাম ডান সব পক্ষ, এনসিপি থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে জামাতে ইসলাম থেকে শুরু করে প্রত্যেকটা দল আওয়ামী লীগের ভোটারদের কাছে টানতে মরিয়া। দেখুন প্রথম আলো করেছে এই খবর, বলছে আওয়ামী লীগের ভোট কে পাবে? চলছে নীরব প্রতিযোগিতা, নানা কৌশল। কি বলছে? গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। দেশে ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল প্রকাশ্যে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থকদের ভোট পক্ষে নিতে চায় প্রতিদ্বন্দ্বী সব দল। এ নিয়ে আসন ভিত্তিক নীরব প্রতিযোগিতা চলছে বলে জানা গিয়েছে। কেউ বলছে না প্রকাশ্যে, কিন্তু সবাই নির্বাচনী প্রচারণা যে শুরু হয়েছে, ক্যান্ডিডেটরা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সভা টভা করছে, স্ট্রিট কর্নার করছে, সেখানে তারা হাসিনার বিরুদ্ধে গালিগালাজ করছে, ওয়াজেদ জয় তার বিরুদ্ধে গালিগালাজ করছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধে গালিগালাজ করছে। কিন্তু খেয়াল করে দেখবেন আপনারা, কেউ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের গালিগালাজ করছে না। কেন? তার কারণ তাদের ভোটটা নিতে হবে। হাসিনাকে তাদের কাছে খারাপ করে দাও, কিন্তু তাকে যেন আমরা অসম্মান না করি, কারণ তাকে লোভ দেখাতে হবে, টোপ ফেলতে হবে, ভোটটা যাতে আমাকে দাও। কি বলছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সহ একাধিক দল মনে করছে নিজেদের সমর্থকদের বাইরে আওয়ামী লীগ সমর্থক ভোটারদের পক্ষে টানতে পারলে সেটা জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের ভোট টানতে নানা কৌশল নিচ্ছে দলগুলো। কোথাও কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানো। যারা আওয়ামী লীগ নেতা তাদেরকে বলছে কি হবে ভাই, আর এই আওয়ামী লীগে থেকে, আওয়ামী লীগ তো ভোটে অংশগ্রহণই করছে না, চলে আয় আমার দিকে। পতাকা তুলে দিচ্ছে হাতে, রাতারাতি যোগদান হয়ে যাচ্ছে। 700 জন, এরকম 700 জন রাতারাতি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছে।
বুঝতে পারছেন? এই ধরনের 700 জন, একজন দুজন নয়, যারা ছোটো কাটো মাঝারি নেতা ছিল আওয়ামী লীগের। বুঝতে কি করবে? প্রাণ বাঁচাতে হবে তো ভাই, প্রাণ বাঁচাতে হবে তো। বুঝতে পারছেন? না যদি হয় তাহলে কি হবে? রাতারাতি সব শেষ, বাড়িতে আগুন ধরে যাবে। আর হিন্দু হলে তো কোনো কথাই নেই, জ্যান্ত আগুন ধরিয়ে দেবে। বুঝতে পারছেন? তাতে কিছু করার নেই। তাহলে বিএনপিতেই ভাই নাম লিখিয়ে দাও, জামাতে ইসলামেতেই নাম লিখিয়ে দাও, এনসিপিতেই নাম লিখিয়ে দাও। ভোট যেখানে দেবো সেটা তো দেখা যাবে পরে, তারাও জানে এটা। দেখুন, বলছে কোথাও মামলা নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে। কোথাও মামলা নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বলছে যদি বিএনপিতে চলে আসো, যদি জামাত ইসলামে চলে আসো, তাহলে তোমার বিরুদ্ধে যত মামলা ছিল সব তুলে নেওয়া হবে, আর ভবিষ্যতে কোনো মামলাও হবে না। যত খুশি খুন করো, যত খুশি হিন্দু দেখে দেখে মেরে ফেলো, কোনো মামলা হবে না। কি করতে হবে তার জন্য? বিএনপিতে চলে আসতে হবে। কি করতে হবে তার জন্য? জামাত ইসলামে চলে আসতে হবে। কি করতে হবে তার জন্য? এনসিপিতে চলে আসতে হবে। আওয়ামী লীগে থাকা যাবে না। আওয়ামী লীগে থাকলে তুমি হচ্ছ, কিছু না করলেও তুমি বড় শত্রু দেশের। এটা তাদের বক্তব্য। বলছে ভোটের প্রচার শুরু হলে আরও নানা কৌশল দেখা যেতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিমধ্যে যে নির্বাচনে নৌকা নেই, সেই নির্বাচনে ভোট নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগের মিত্র 14 দলীয় জোটের শরিকেরাও এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ও তাদের মিত্র দলের কর্মী সমর্থকদের একটা অংশ হয়তো ভোট দিতে যাবেও না। এরপরও আওয়ামী লীগের নীরব সমর্থক ভোটারদের কেন্দ্রে এনে নিজের পক্ষে রাখতে পারলে সংশ্লিষ্ট প্রার্থীর সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর সেই কারণেই যে গানগুলো তারা বের করছে না, নির্বাচনী প্রচারের গান, বিভিন্ন জন মানে ক্যান্ডিডেট ওয়াইজ গান বেরোচ্ছে। আপনারা ইউটিউবে একটু ঝোঁক মারলেই দেখতে পাবেন হাজারো গান বেরিয়ে যাচ্ছে। যতগুলো প্রার্থী নয় ততগুলো গান বেরিয়ে গেছে ইতিমধ্যেই, সব প্রচারণার গান। আর সেখানে মেপে 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 জাতির পিতাকে অপমান করা হচ্ছে সেই সমস্ত গানে। মেপে মানে নিজেদেরকে হিরো পোর্ট্রে করার জন্য শেখ হাসিনার বদনাম করা হচ্ছে। বুঝতে পারছেন? মানে দেখাচ্ছে, আর অন্যদিকে দেখাতে চাইছে দেখুন আমরা কত শিল্প সংস্কৃতিবান, আমরা ভোটের প্রচারও করি গান দিয়ে। অথচ দেখুন, বিশিষ্ট বাংলাদেশি গায়ক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রলয় চাকির জেল হেফাজতে মৃত্যু। কতজন জানতেন এই খবরটা? 12 তারিখ ছেপেছে আমাদের এয়ার ইন্ডিয়া, আকাশবাণী নিউজ, 12ই জানুয়ারি। বলুন কতজন জানতেন এই খবরটা? প্রলয় চাকির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তিনি কোথায় ছিলেন? জেল হেফাজতে ছিলেন। কেন ছিলেন? বলছে বিশিষ্ট বাংলাদেশি গায়ক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা প্রলয় চাকির জেল হেফাজতে মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে অবহেলা করার পাশাপাশি চিকিৎসার সুযোগ না দেওয়ার অভিযোগ করা হয়েছে। 1980-র জনপ্রিয় গায়ক প্রলয় চাকি তার ভাই মলয় চাকির সঙ্গে নিয়মিত বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে গান পরিবেশন করতেন। সামলেছেন পাবনা জেলার আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব। গত বছরের 16 ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কথিত একটি হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে তার পাবনার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। রাতারাতি তার বাড়িতে গিয়ে বলে আপনারা এই হামলা ঘটিয়েছেন। তিনি বলছেন না ভাই, আমি গান বাজনা করি, আমি হামলা করি না। কথা শোনা হয়নি, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসা হয়েছে। এতদিন তাকে জেলেই রাখা হয়েছিল। কবে থেকে বলুন তো? 16ই ডিসেম্বর 2024। আজ 2026-এর জানুয়ারি মাস। তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, তাকে ডাক্তার পর্যন্ত দেখানো হয়নি। পরিবারের অভিযোগ চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। বুঝতে পারছেন? এরকম স্বনামধন্য একজন গায়ক, বাংলাদেশের গর্ব, তার সঙ্গে যদি এরকম আচরণ হয় তাহলে সাকিবুল হাসান, তামিম ইকবালদের এই যে কথাবার্তা বলছে, এর মধ্যে আর কি আশ্চর্য হওয়ার ব্যাপার আছে? কিছুই নেই। এগুলো তো হবেই, স্বাভাবিক, কারণ পূর্ব পাকিস্তানি কালচার এটা। কি বলছে দেখুন, পাবনা জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট ওমর ফারুক বলছেন রবিবার রাত 9:15 দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রলয় চাকি মারা যান। কারা কর্তৃপক্ষ জানিয়েছে তিনি ডায়াবেটিক এবং অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। পরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়। যতক্ষণ পর্যন্ত তার পরিবারের লোকজন বলছিল যে তিনি অসুস্থ, তিনি খাওয়া দাওয়া করছেন না, তাকে ডাক্তার দেখানো প্রয়োজন, তার চিকিৎসার প্রয়োজন, ততক্ষণ পর্যন্ত কেউ টু শব্দটি করেননি, কান খুলে শোনেনি পর্যন্ত। যখন তিনি হার্ট অ্যাটাক করলেন তখন আর কিছু করার নেই, তখন হাসপাতালে নিয়ে গেলেন। কিন্তু কি হবে? প্রলয় চাকির মৃত্যুতে বাংলাদেশের বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পী শোক প্রকাশ করেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার ফেসবুক পেজ দেখুন,
দিনে কটা পোস্ট করে? তিনি কি এনাকে নিয়ে একটাও পোস্ট করেছেন? অথচ দেখুন মন্ত্রণালয় থেকে, মানে উপদেষ্টা রে ভাই, তোরা উপদেষ্টা, কোনো মন্ত্রী নোস, কিন্তু উপদেষ্টা হয়ে মন্ত্রণালয়ের টাকা দিয়ে নির্বাচনী প্রচারণের গান বের করে দিচ্ছে এরা। অথচ এরকম স্বনাম ধর্ম, বাংলাদেশের গর্ব, যারা সত্যিকারের শিল্পী, তাদেরকে জেলের গারদে এইভাবে পচে মরতে হচ্ছে। এটা সংস্কৃতি বাংলাদেশের? এটা সংস্কৃতি? এরপরেও যারা বাংলাদেশকে ভালোবাসে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে? যারা শেখ হাসিনাকে ভালোবাসে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে? যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে পাথেয় করে এখনো চলছে, জীবনকে সেই লক্ষ্যে নিয়ে যাচ্ছে, তারা কি এই ধরনের নাটক করা একটা নির্বাচনে অংশগ্রহণ করবে? এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। উত্তর জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে লিখুন। আর আমি যা দেখালাম, যদি মনে হয় এর মধ্যে তথ্য রয়েছে, যুক্তিযুক্ত, সত্যি তথ্য তুলে ধরেছি, তাহলে প্রত্যেকটি মানুষের কাছে এই ভিডিও শেয়ার করুন। আপনার চেনা জানা যত মানুষ আছে সবার কাছে পৌঁছে দিন এই ভিডিওটি, এবং লাইক করুন, নিজের মতামত জানান কমেন্ট করে। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।